এর ক্লাসে আমরা 37তম বিসিএস ইংলিশ অংশ সমাধান করতে যাচ্ছি। এখানে প্রথম যে কোশ্চেনটা ছিল আমরা শূন্যস্থান পূরণ করব, বোঝাই যাচ্ছে কোনো একটা প্রিপোজিশন বসাইতে হবে। তো এটা আসলে ফিল লাইক তারপরে ভার্বের সাথে আইএনজি। ফিল লাইক ভার্বের সাথে আইএনজি থাকলে আসলে কোনো কিছু করার প্রতি আগ্রহী হওয়া, ইচ্ছুক থাকা, পছন্দ করা, এগুলা বোঝায়। তাহলে দ্য ফ্যামিলি ডাজ নট, আবার নেগেটিভ করছে, ডাজ নট ফিল লাইক গোয়িং আউট দিস সিজন। তো পরিবারটি এই সিজনে মানে বাইরে যেতে ইচ্ছুক না বা আগ্রহী না, এই টাইপের। তো আপনারা মনে রাখবেন ফিল লাইক এবং এরপরে ভার্বের সাথে আইএনজি হয়, কোনো কিছু আগ্রহের সাথে করা, ইচ্ছা করে করা বা পছন্দ করা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। এখানে আরও একটি শূন্যস্থান পূরণ আমাদেরকে পূরণ করতে হবে। তো আমরা বাক্যটা একটু দেখি। আই কুড নট মেন্ড দ্য কম্পিউটার। এই মেন্ড মানে হচ্ছে মেরামত করা, রিপেয়ার করা। তো আমি পারিনি আমার কম্পিউটারকে মেরামত করতে, মাইসেলফ, নিজে। সো যেহেতু নিজে পারি নাই, তাহলে কী করছি আমি? সো আই ড্যাশ অ্যাট শপ, তাই আমি দোকানে নিয়ে ঠিক করছি। তো এগুলো বাংলায় বলা হয় প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া মানে কাজটা আপনি করবেন না, কিন্তু কাউকে দিয়ে করাবেন। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখন চাঁদটা কিন্তু আসলে শিশু দেখতেছে, বাট দেখাইতেছে কে? মা। এখানে মা হলো প্রযোজক কর্তা। একইভাবে মা শিশুকে খাওয়াচ্ছে, খাওয়ার কাজটা কি করতেছে? শিশু করতেছে, কিন্তু এখানে প্রযোজক কর্তা হিসেবে মা কিন্তু কাজ করতেছে। তো এগুলো বাংলায় প্রযোজক কর্তা বলি, প্রযোজ্য কর্তা বলি, কিন্তু আমরা ইংলিশে বলি পজিটিভ ভার্ব বলি। পজিটিভ ভার্ব মানে হচ্ছে আমি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করে নেওয়া। তো এই পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা সাধারণত হ্যাভ, হ্যাজ বা হ্যাড ব্যবহার করি, এবং এরপরে হ্যাভ হ্যাজ হ্যাডের পর মূল ভার্বের কী হবে? পাস্ট পার্টিসিপল হবে। কিন্তু মনে রাখতে হবে হ্যাভ হ্যাজ হ্যাডের পরেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে না, মাঝখানে একটা কী হবে? নাউন বা প্রোনাউন হবে। যেমন এখানে রাইট অ্যান্সার হবে হ্যাড ইট ম্যান্ডেড। আর্টিকেল ব্যবহার করতে হবে। তো নর্মালি ও হচ্ছে একটা ভাওয়েল থাকলে কিন্তু তার পূর্বে কী হয়? এন হয়। যেমন অ্যান অ্যাপেল, তারপরে অ্যান ইক। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভাওয়েল থাকলে কি হয়? এন হয়। কিন্তু মনে রাখবেন ওয়ান শব্দটা যদি থাকে, ওয়ান টাকা নোট, ওয়ান আইড ম্যান, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি ব্যবহার করতে হবে? এ ব্যবহার করতে হবে। অমনিভরাস, অমনি শব্দের অর্থ হলো সব বা সর্ব। তো ভরাস মানে হচ্ছে এখানে কার্নিভরাস, অমনিভরাস। ভরাস মানে খাওয়া বোঝায়, যে সব কিছুই খায়, সর্বভুক, তাকে অমনিভরাস বলে। একইভাবে অমনিপটেন্ট 35তম বিসিএসে এসেছিল। অমনিপটেন্ট মানে অমনি মানে সর্ব, আর পটেন্ট মানে যা পটেনশিয়াল থাকা, মানে সর্বশক্তিমান, সুপ্রিম। তো অমনিভরাস, অমনিপটেন্ট, এগুলো কিন্তু একটু কাইন্ডলি আপনারা দেখে নেবেন, এগুলো ইম্পর্টেন্ট, বারবার ঘুরে ফিরে আসে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। তো ক্যাটস অ্যান্ড ডগস মানে কিন্তু প্রচুর বৃষ্টি হওয়া, তাই না? অনেক বৃষ্টি হওয়া। তো অনেক বৃষ্টি হলে কী করা উচিত? অবশ্যই মেক শিওর ইউ টেক অ্যান আমব্রেলা, যে আপনি নিশ্চিত হবেন যে অনেক বৃষ্টি নামছে, ছাতা না হলে কিন্তু চলবে না। দ্য ফ্রেস অ্যাকিলিস হিল কিন্তু ট্রয় সিনেমা যদি দেখে থাকেন, যে মহাবীর একিলিসের সাথে ট্রয় নগরের কেউ পারে না, বীর হেক্টর সহ কেউই পারে না। কিন্তু একিলিসের একটা জায়গায় কিন্তু দুর্বলতা রয়ে গেছে। একিলিসের ছোটোবেলায় ওর মা এক নদীতে একিলিসকে গোসল করায়। তো এক দৈব শক্তি বলা হয় যে তোমার ছেলেকে যদি তুমি ওমর করতে চাও, তাহলে এই নদীর পানিতে গোসল করিয়ে দিও। তো একিলিক্সের মা একিলিক্সকে তার পা মানে গোসল করানোর ক্ষেত্রে পার একটা জায়গায় পানি যায় না বা ভিজে না, যে কারণে সেই জায়গাটায় তার দুর্বল পয়েন্ট থেকে যায়। অর্থাৎ তার সারা শরীরে আঘাত করলে তাকে মারা যাবে না, কিন্তু ওই যে জায়গাটায় নদীতে তাকে ভেজানো হয়নি, পায়ের যে জায়গাটা শুকনো ছিল, ওই জায়গাটা হচ্ছে তার দুর্বল জায়গা। যার ওমর হয়ে যাওয়ার কথা, চির ওমর হওয়ার কথা, তারও কিন্তু একটা দুর্বলতা রয়ে গেল। তো একিলিক্স, এই বীর, তার জীবনের সব যুদ্ধেই কিন্তু জিতেছে, কিন্তু একদম লাস্ট মোমেন্টে আমরা দেখি যে প্যারিসের একটা তীরের আঘাতে, প্যারিস আর একটা চরিত্র, তীরের আঘাতে পায়ে লাগে, পায়ের যে দুর্বল জায়গাটা লাগে, তারপরে কিন্তু একিলিক্স মারা যায়। তো এটা কিন্তু আসলে আমরা দেখি যে হোমারের লেখা ইলিয়াড থেকে আসলে এই বিশাল একটা লেখা, আর পরবর্তীতে এটা মুভি হয়েছে ট্রয়, আপনারা দেখে নিতে পারেন, বেশ ভালো লাগবে। এবং একিলিক্স হিল কিন্তু উইক পয়েন্ট বা ভার্নারেবল পয়েন্ট, যে জায়গাটা দুর্বলতা রয়েছে, যে দুর্বলতার ফলে একদম জীবনের ঝুঁকি বয়ে আসে, সেটা হচ্ছে একিলিক্স হিল। হি ওয়ার্কড উইথ ওয়াল সিনসিয়ারিটি। দ্য ফ্রেস উইথ ওয়াল সিনসিয়ারিটি, এখানে যে উইথ ওয়াল সিনসিয়ারিটি, এটা আসলে কী ধরনের ফ্রেস? তার আগে দেখেন এখানে ভার্ব না, ভার্বের পরে কি বসে সাধারণত? ভার্বের পরে সাধারণত
অ্যাডভার্ব বসে কিন্তু। যেমন আমি যদি বলি হি ওয়াক্স স্লোলি, সে কীভাবে হাঁটে? আস্তে আস্তে হাঁটে। তো এই যে স্লোলি, এরকম যদি ভার্বের পরে স্লোলি, প্রপারলি, রেগুলারলি এরকম শব্দ যদি থাকে যেগুলো, সেগুলো সাধারণত কী হয়? অ্যাডভার্ব হয়। তাহলে এখানে দেখেন হি ওয়ার্কড, আমি যদি বলি হি ওয়ার্কড, এইটুকু নাই মনে করেন, আসছিল প্রপারলি। কী ছিল? প্রপারলি। এখন দেখেন তো অর্থ দাঁড় করানো যায় কি না? হি ওয়ার্কড প্রপারলি, যে সে যথাযথভাবে কাজ করেছিল। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা কী হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দিস ইজ দ্য বুক আই লস্ট, হেয়ার লস্ট ইজ, এটা কী ধরনের ক্লোজ সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে দেখেন বুকের পর বুক একটা কি? নাউন, এজ এ নাউন। আচ্ছা, নাউনকে, তার মানে দিস ইজ দ্য বুক, এটা সেই বই, আই লস্ট, যেটা আমি হারিয়েছি। এখানে দ্যাট উজ্জ্ব আছে মনে করেন, দ্যাট আই লস্ট, যেটা আমি হারিয়ে ফেলছি। যেটা আমি হারিয়ে ফেলছি মানে কি হারিয়ে ফেলছি? বই হারিয়ে ফেলছি। তাহলে বইকে মডিফাই করতেছে। তাহলে দ্যাট আই লস্ট বা আই লস্ট, এটা দিয়ে আসলে কাকে মডিফাই করতেছে? বুককে মডিফাই করতেছে। এখন নাউনকে মডিফাই করে কিসে? অবশ্যই অ্যাডজেক্টিভ দিয়ে। যেমন আমি যদি বলি হি ইজ গুড বয়, গুড বয়, খেয়াল করেন এখানে বয় হলো নাউন, নাউনটাকে কিন্তু এই গুড দেওয়ার ফলে এই বয়টাকে কিন্তু মডিফাই করছে, এবং এটা কিন্তু কি হয়েছে? অ্যাডজেক্টিভ। তো নাউনকে মডিফাই করে কি দিয়ে? অ্যাডজেক্টিভ দিয়ে। এখন কথা হলো যে স্যার এখানে তো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়, নাউনের পরে কি কখনো অ্যাডজেক্টিভ হতে পারে? হ্যাঁ, হতে পারে, নাউনের পরেও অ্যাডজেক্টিভ হতে পারে, যেটাকে পোস্ট মডিফায়ার আমরা বলি। যেমন আমি যদি বলি যে দ্য কার পার্কড, এই যে পার্কড আউটসাইড। তো দ্য কার পার্কড আউটসাইড, পার্কড মানে স্থির অবস্থায় আছে, একটা জায়গায় স্থিরভাবে দাঁড়ানো আছে গাড়িটা। তো এখানে এই যে স্থিরভাবে দাঁড়ানো, এটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করতেছে? কারকে। তো স্থিরভাবে দাঁড়ায় আছে কোন জিনিসটা? কার দাঁড়ায় আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কখনো কখনো অ্যাডজেক্টিভ পিছনে বসে কিন্তু নাউনকে মডিফাই করতে পারে, বাট এটা খুবই রেয়ার। আর একটা এক্সাম্পল যদি বলি, যেমন যদি বলি অ্যাটর্নি বলি না, অ্যাটর্নি বিচারক, এই টাইপের কিছু একটা। অ্যাটর্নি কিন্তু একটা কি? নাউন। কিন্তু আমরা যদি এরপরে বলি জেনারেল, অ্যাটর্নি জেনারেল শব্দটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ। জেনারেল, স্পেশাল, জেনারেল শব্দ অর্থ সাধারণত বা বিভিন্ন কিছু, যাই হোক জেনারেল কিন্তু একটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই জেনারেল বলতে কাকে মডিফাই করলো? এই অ্যাটর্নিকে কিন্তু মডিফাই করলো। তো অ্যাটর্নি জেনারেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাউনকে পরবর্তীতে অ্যাডজেক্টিভ বসে মডিফাই করতে পারে। সো আই লস্ট, এটা কিন্তু আসলে অ্যাডজেক্টিভ হিসাবে এখানে কাউন্ট হবে। সো এটাকে আমরা বলবো যে অ্যান অ্যাডজেক্টিভ ক্লোজ। ডু ইউ থিঙ্ক দ্য নিয়ারেস্ট মিনিং টু দ্য প্রোভিসু? এই যে প্রোভিসুর কাছাকাছি অর্থ। প্রোভিসু মানে কি? প্রোভিসু মানে হচ্ছে যে শর্ত আরোপ করা, শর্ত সাপেক্ষে। যেমন আমরা যদি বলি বেকুসুর খালাস, তার মানে কি? যে ও একদম পুরোপুরি ছাড় পাইলো। হ্যাঁ। আর যদি বলি যে শর্ত সাপেক্ষে, যে আপনাকে জেলখানা থেকে ছেড়ে দেবো, তবে আপনি আমাদের অনুমতি ছাড়া দেশ ভ্রমণ করতে পারবেন না, মানে বিদেশে চলে যেতে পারবেন না, তাহলে এটা কিন্তু বেকুসুর খালাস হইল না, অবশ্যই ঝামেলা আছে, বা তাকে মাঝে মাঝে থানায় গিয়ে কোর্টে হাজিরা দিতে হবে, তাহলে এটা কিন্তু বেকুসুর খালাস হইল না। তাহলে এই যে প্রভিসু মানে ওইরকম শর্ত আরোপ করা, যে আপনাকে ছেড়ে দিব, কিন্তু আপনাকে প্রতি মাসে এসে থানায় হাজিরা দিতে হবে বা আদালতে হাজিরা দিতে হবে। এই ধরনের জিনিসগুলোকে আমরা প্রভিসু বলি, শর্ত সাপেক্ষ, কন্ডিশনাল। তো সাধারণত অ্যাগ্রিমেন্ট, লিগাল কোনো কন্ট্রাক্ট, ল, এই টাইপের জিনিসগুলোতে এই প্রভিসু বা শর্ত, অনুশর্ত, শর্ত এগুলো থাকে। এবং স্টিপুলেশন মানেও কিন্তু শর্ত আরোপ করা, কন্ডিশন দেওয়া। সো এটা হবে একটু ভালোভাবে আমি ওয়ার্ডগুলো বিশ্লেষণ করতেছি, যাতে যেহেতু বারবারই কিন্তু রিপিট হয়, কোশ্চেনগুলো বারবার ঘুরে ফিরে আসে, ভালোভাবে যদি আপনারা সমাধান করেন তাহলে কিন্তু পরীক্ষায় ভালো হবে বলে আমি আশাবাদী। ক্যাসেন্ড্রিয়া কি করছে? এই যে নাইট আউল মানে কি? ক্যাসেন্ড্রিয়া কিন্তু এটা আসলে পেঁচাকে বুঝাইতেছে না, কোনো একটা ব্যক্তি, তাকে বলা হয়েছে নাইট আউল, মানে পুরো অনেক রাত জাগে যারা, তাদেরকে নাইট আউল বলতে পারি আমরা। সো শি, তার মানে ক্যাসেন্ড্রিয়া একটা মেয়ে মানুষ। সো শি ডাজ নট ইউজুয়ালি গেট আপ আনটিল অ্যাবাউট, তার মানে যারা সারা রাত জাগে তাদের তো ঘুম থেকে উঠতে কী হবে? দেরি হবে না। তার মানে শি ডাজ নট ইউজুয়ালি গেট আপ টু আনটিল অ্যাবাউট 8 AM। সকাল কয়টা বেজে যায়? 11টা বেজে যায় তার সকাল ঘুম থেকে উঠতে। জেরনসন কিন্তু আসলে খুব বেশি পরীক্ষা আসে না, কিন্তু মাঝে মাঝে এরকম আনকমন কিছু চলে আসে। জেরনসন এটা আসলে লেখা টিএস এলিয়ট কিন্তু একজন মহিলা কবি, এটা একটু খেয়াল রাখবেন। এবং ওনার লেখা হচ্ছে জেরনসন। এই ধরনের ব্যতিক্রম কিছু কিন্তু চলে আসে। জেরনসন এই একবারই, আমার দেখা মতো একবারই চলে এসেছিল এই 37তম BCS-এ। তো এই ধরনের যেটা আনুমানিক কখনো অ্যান্সার করা যাবে না, যেটা আপনি নট শিওর সেটা আপনি দাগাবেন না পরীক্ষায়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ড্যাশ ইজ শেক্সপিয়ার্স লাস্ট প্লে। লাস্ট প্লে মানে কি? সর্বশেষ নাটক তার। এটাকে কিন্তু আমরা সোয়ান সংও বলি। হ্যাঁ, লাস্ট কাজ বোঝাতে সোয়ান সংও বোঝায়, এটা একটু জানা রাখবেন। এখানে যদি বলতো যে ইজ শেক্সপিয়ার সোয়ান সং, তাহলেও কিন্তু একই কোশ্চেন হইতো। তো এটা হচ্ছে টেম্পেস্ট। দ্য টেম্পেস্ট হচ্ছে শেক্সপিয়ারের শেষ নাটক। টেম্পেস্ট এটা কীভাবে মনে রাখবেন? টেম্পেস্ট এভাবে মনে রাখতে পারেন যে
পেস্ট যখন শেষ হয়ে যায়, তাই না, পেস্ট যখন শেষ হয়ে যায় তখন কি করি আমরা? একটা মজার ভিডিও দেখছিলাম, যে ফেসবুকে দেখেছিলাম, যে পেস্ট যখন শেষ হয়ে যায় একদম লাস্ট একটু আছে, পরে ট্রেনের লাইনে গিয়ে সেই পেস্টটা একটু রেখে দেয়, ট্রেন যায়, ট্রেন গেলে কি হয়, যা ছিল সেটুকু একদম শেষ পর্যন্ত বের হয়ে আসে। তো এই যে ট্রেন পেস্ট এখান থেকে, হ্যাঁ, একদম লাস্ট যে পেস্টটুকু আপনি চান তখন কিন্তু ট্রেনের নিচে রাখতে হবে। এখান থেকে টেম্পেস্ট মনে রাখতে পারেন যে শেক্সপিয়ারের একদম সর্বশেষ একটা প্লে। হু হ্যাজ রিটেন দ্য পোয়েম ইলিজি রিটেন ইন কান্ট্রি কালচার? এটা অনেকবার বিসিএসই বারবার রিপিট হয়েছে কিন্তু। তো ইলিজি মানে শোকগাথা, মানে কারো প্রতি কেউ মারা গেছে, হ্যাঁ, তার প্রতি শোকগাথা করা হচ্ছে ইলিজি। সাধারণত বিদেশে কি হয়, কবরে বা সমাধিতে যে শোকগাথা, হ্যাঁ, এক ধরনের সঙ্গীত বা এক ধরনের কান্নাকাটির এক ধরনের অনুষ্ঠান আয়োজন করে। তো ইলিজি রিটেন ইন এ কান্ট্রি কালচার, এখান থেকে আপনি মনে রাখবেন যে গ্রেভ মানে কি, কবরে গিয়ে বা সমাধিতে যায় মানুষ কান্নাকাটি বা দুঃখ প্রকাশ করে। তো এই গ্রেভ থেকে মানে মনে রাখবেন গ্রে, হ্যাঁ, থমাস গ্রে, এটা লিখছে থমাস গ্রে। হু হ্যাজ রিটেন দ্য প্লে বলফোন? হ্যাঁ, বলফোন, এটা মনে রাখবেন, বলফোন মানে ভুল ফোন, হ্যাঁ, ভুল ফোন। আপনি যদি মিস্টার বিন দেখে থাকেন, মিস্টার বিনে ওনার একটা পুতুল থাকে, ওই পুতুল, ওর কিন্তু আর কোনো বন্ধু বান্ধব নাই, তাই না, একটা পুতুল থাকে, ওই পুতুলটা এক জায়গায় বসায় রাখে আর ও আবার এক জায়গায় বসে, মিস্টার বিন বসে এই পুতুলের কানে একটা ফোন ধরায় দেয়, একটা ল্যান্ড ফোন, আবার নিজের একটা ফোন নেয়, নিয়ে এই পুতুলের সাথে দুজন কথাবার্তা মানে চালায় যায়। তো মিস্টার বিন খুব মজা পেতাম একটা সময়। তো পুতুলের সাথে যে ফোনে কথা বলে, এটা কিন্তু আসলে ভুল ফোন, মনে রাখবেন, এটা একটা ভুল ফোন, হ্যাঁ, ফোনটা তো আসলে কি যথাযথ ফোন না, তাই না, পুতুলের সাথে যে ফোন দিয়ে কথা বলতেছে। এই ভুল ফোন দিয়ে পুতুলের সাথে কথা বলে কে? এটা হলো মিস্টার বিন। এই মিস্টার বিন থেকে আপনি মনে রাখার চেষ্টা করবেন বেন, এই যে বেন জনসন। আপনি যদি এমনিতেই মনে রাখতে পারেন, ওকে, ইটস ভেরি ফাইন, কিন্তু আমি বিভিন্ন রিলেট করে আপনাকে মানে সহযোগিতা করতে চাই এই কারণে যে পরীক্ষায় আমি নিজে দেখেছি যে একদম হাত পা কাঁপাকাঁপি শুরু হয়, কারণ ভুল হলেই নেগেটিভ মার্ক। তো সেক্ষেত্রে যদি আপনি একটু রিলেট করে পড়তে পারেন বা নিজে থেকেই কোনো রিলেট তৈরি করতে পারেন, তাহলে কিন্তু সেটা মনে রাখার সম্ভাবনা অনেক বেড়ে যায়। শেক্সপিয়ার কম্পোজড মাচ অফ হিজ প্লে ইন হোয়াট সর্ট অফ ভার্স? কোন ভার্সে লিখছে? এটা মনে রাখার জন্যে যে আপনি একটা বাক্য বলে দিই যে আই অ্যাম বিগ ফ্যান অফ শেক্সপিয়ার। আই এম বিগ ফ্যান অফ শেক্সপিয়ার, এই বাক্যটা মনে রাখবেন। আসলে আমি বিগ ফ্যান শেক্সপিয়ারের যে ট্র্যাজেডিগুলো সেগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তো এরপরে বলেন আই এম বিগ ফ্যান অফ শেক্সপিয়ারকে আপনি 5 স্টার দিয়ে দিলেন, আপনি, হ্যাঁ, স্টার দেন না, যে কত স্টার রেটিং দিবেন, 5 স্টার দিলেন। তো আই এম বিগ ফ্যান অফ শেক্সপিয়ার, তারপরে 5 স্টার। এখান থেকে মনে রাখবেন যে শেক্সপিয়ারের লেখালেখি ছিল আই এম বিগ, পেন্টামিটার হলো 5 বোঝায়, এই যে 5 স্টার। আই এম বিগ ফ্যান অফ শেক্সপিয়ার বলে আপনার শেক্সপিয়ারকে 5টা স্টার দিয়ে দিলেন। সো শেক্সপিয়ারের যে কম্পোজগুলো ছিল সেটা ইয়াম্বিক পেন্টামিটার, এটা হলো যে পেন্টামিটার বলতে 5 বুঝাইতেছে, মানে এটা সাহিত্য যারা অনেক বেশি দক্ষ তারা একটু ভালো বুঝবেন। মেট্রিক্যাল ফ্রুট, 5টা মেট্রিক্যাল ফ্রুট নিয়ে তার লেখাগুলো ছিল। তো এগুলা একটু গুগল করে দেখে নেবেন যে মেট্রিক্যাল ফ্রুট বলতে আসলে কী বোঝায় বা ইয়াম্বিক বলতে কী বোঝায়, কিন্তু এই ক্লুটা আপনাকে কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে। দ্য রিপিটেশন অফ বিগিনিং কনস্ট্যান্ট সাউন্ড, মানে যদি এমন হয় যে বারবার একই ধরনের কনস্ট্যান্ট চলে আসতেছে, তখন আমরা তাকে বলবো অ্যালিটারেশন শব্দ অর্থ হচ্ছে অনুপ্রাস জিনিসটাকে, এটা কিন্তু বললে আপনি বুঝবেন না। কিন্তু আপনাকে যদি আমি একটা মানে সিম্পল একটা বাক্য দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, যেমন ধরেন আমি যদি বলি ফারুকের বন্ধুরা পছন্দ করে ফ্রাইড ফিশ, ফারুকের বন্ধুরা ফ্রাইড ফিশ খেতে পছন্দ করে ওয়ান ফ্রাইডে। এটা কিন্তু আমি নিজের মতো করে একটা বাক্য লিখলাম। এখান থেকে এফআর, এই যে ফারুকের এফআর, ফ্রেন্ডের এফআর, তারপরে ফ্রাইডের এফআর, আবার ফিশের এফআই, আবার ফ্রাইডের এফআর। তো এই যে আমি যে একটা সেন্টেন্স লিখছি সবগুলোতেই কিন্তু একটা কনসোনেন্ট সাউন্ড বারবার রিপিটেশন হচ্ছে, তাই না? এগুলোকে আমরা বলবো অ্যালিটারেশন বা অনুপ্রাস। তো এই যে কনসোনেন্ট যদি বারবার যদি এরকম রিপিট করে তাহলে আমরা অ্যালিটারেশন বলবো এই জিনিসটাকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পোয়েটিক ট্র্যাডিশন নয় কোনটি? এপিক তো মহাকাব্য, অবশ্যই এটা পোয়েট মানে কি অনেক বড় পোয়েম যখন হয় তখন আমরা তাকে এপিক বলি, মহাকাব্য। কমিক নিয়েও হতে পারে, যেমন আমরা বলি শব্দার ডাক্তার, মাথা ভরা ডাক্তার, এরকম একটা পড়ছি না আমরা। তো কবিত্ব তো এরকম কমিক টাইপের হইতে পারে, তাই না, ফান টাইপের কমিক টাইপের হইতে পারে, ট্র্যাজিক টাইপের হইতে পারে। হ্যাঁ, যে আমরা দেখছি না যে তাহারই পরে মনে একটা কবিতা ছিল সম্ভবত সুফিয়া কামালের, তার প্রথম স্বামী মারা যায় কিন্তু তার স্মৃতিগুলো তার ভিতর থেকে যায়, এই ট্র্যাজিক টাইপের কবিতা হইতে পারে। কিন্তু যে অকাল্ট যেটা
এটা হচ্ছে জাদুবিদ্যা বিশ্বাস করা বা চর্চা করা, অতিপ্রাকৃতিক শক্তিতে বিশ্বাস করা বা চর্চা করা। এগুলো আসলে এক ধরনের চর্চা, একজন বিশ্বাস, অতি বিশ্বাস। তো এটা নিয়ে সাধারণত কবিত্বর যে একটা বৈশিষ্ট্য ট্র্যাডিশনাল কবিতায় সাধারণত দেখা যায় না। হোয়াট ইজ এ ফানি পোয়েম অফ 5 লাইনস কল্ড, যে 5 লাইনের ফানি কবিতাকে বা ছড়াকে আমরা বলবো লেমেরিক। এই যে লেমেরিক, যেমন একটু আগে বলছি সপ্তাহের ডাক্তার, মাথা বড় ডাক্তার, এটা ফানি কবিতা। এরকম 5 লাইনের কবিতাকে লেমেরিক বলে। আর হাইকু এটা হলো 3 লাইনের জাপানিজ কবিতা। 3 করে লাইন থাকে, এবং এটা হলো মূলত জাপানিরা 3 লাইনের এরকম কবিতাকে তারা হাইকু বলে। তো লেমেরিক এবং হাইকুটা একটু জানা রাখার চেষ্টা করবেন। বায়োগ্রাফিয়া লিটারিয়া, বায়োগ্রাফিয়া মানে হচ্ছে কারো বায়োগ্রাফি, জীবনী, তাই না? আর লিটারিয়ার মানে হচ্ছে যে সাহিত্য এবং জীবনী নিয়ে লেখালেখিগুলো করছে। আসলে এস.টি. কলরেজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দুইজনে মিলে 1798 সালে লিরিক্যাল ব্লাডস শুরু করে, তারা লেখালেখি শুরু করে, এবং এই 1798 সালে লিরিক্যাল ব্লাডসের মাধ্যমে আসলে রোমান্টিক যুগের সূত্রপাত ঘটেছিল। কিন্তু মজার ব্যাপার হলো যে এর কিছুদিন পরে 1817 সাল মেবি, আপনারা একটু চেক করে নেবেন, এই সময়টায় এস.টি. কলরেজ বা স্যামুয়েল টেইলর কলরেজ সে কী করে, সে বিভিন্ন সাহিত্যিকের, বিভিন্ন কবির ক্রিটিক শুরু করে। তার ছোটোবেলায় তার স্কুলে যে পড়ছে তার সমালোচনা করে, বিভিন্ন ক্রিটিসিজম করতে গিয়ে যে তার জীবনের তার এক্সপিরিয়েন্সগুলো কিন্তু ধীরে ধীরে চলে আসছে। সে চায় নাই যে সে বায়োগ্রাফি লিখবে, কিন্তু ধীরে ধীরে দেখা গেছে কিন্তু তার এটা আসলে একটা বায়োগ্রাফি হয়ে গেছে। তো অটোবায়োগ্রাফি আমরা বলতে পারি, যে নিজের জীবনী যে নিজে লেখে। তো যদিও তার ইচ্ছা ছিল না যে নিজের জীবনী নিজে লিখবে, কিন্তু তার লেখনের একটা পর্যায়ে দেখা গেছে যে তার পুরো জীবনটাই যেন উঠে এসেছে এই লেখায়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো লিরিক্যাল ব্লাডসে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে যে এত মিলেমিশে যে লিখছে, সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকেও কিন্তু ক্রিটিসাইজ করছে, সমালোচনা করছে, তো ক্রিটিক করছে, তাই না? মারামারি কিন্তু করে নাই। যে তার সে যে বিশ্বাস, তার যে প্রেজেন্টেশন, তার যে আর এস.টি. কলরেজের যে বিশ্বাস, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে পয়েন্ট অফ নেচার বলা হতো, তাই না? সে বলতো যে প্রাকৃতিকভাবে যে লেখাগুলো আসে সেটাই হলো কবিত্বের প্রধান বৈশিষ্ট্য। এখানে কঠিন কঠিন শব্দ বাছাইয়ের কোনো প্রয়োজন নেই, সহজ সরল ভাষায় মানুষ যেটা বুঝে মজা পায় এরকমভাবে লেখা উচিত। কিন্তু এস.টি. কলরেজ যেটা বলতেছে যে আপনি যখন কবিতা লেখেন, হ্যাঁ, যদি জনগণ যদি দেখেন যে কবিতার কাটছাট করতেছেন কেন, যাতে জনগণ যেন পড়ে মজা পায়, আবার কি করতেছেন, কাউকে রিভিউ দেওয়া হইতেছেন, দেওয়া আবার সেটা কাটছাট করতেছেন, আবার শব্দের পরিবর্তন করতেছেন। তো বলতেছে তাহলে এটা ন্যাচারাল হইলো কীভাবে? কবিতা হয় আর্টিফিশিয়ালভাবে, কারণ হচ্ছে ভালো মন্দ অন্য নির্ধারণ করে দেয়, পরে আমরা চেঞ্জ করে দিই, কাজে এটা তো ন্যাচারাল হইলো না। এরকম অনেকগুলো পয়েন্ট নিয়ে নিজের সাথে নিজের ক্রিটিক। তো এই বায়োগ্রাফি লিটারিয়া বা এই রোমান্টিক পিরিয়ড বা এই দুইজন সাহিত্যিক কিন্তু অবশ্যই আপনি ভালোভাবে পড়বেন। রবার্ট ব্রাউনিং ওয়াজ এ ড্যাশ পোয়েট। ব্রাউনিং থেকে দেখেন, এটা মনে রাখবেন, রবার্ট ব্রাউনিং, বিভি মানে কি, বিতে ব্রাউনিং আর বিতে হলো ভিক্টোরিয়ান। ভিভি মনে রাখলে রবার্ট ব্রাউনিং হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। ভিক্টোরিয়ান পিরিয়ড 1832 সাল থেকে যদি ভুল না করি 1901 সাল পর্যন্ত মহারানী ভিক্টোরিয়ার যে সময়কাল, ওই সময় সাহিত্য চর্চার হিসাবে ভিক্টোরিয়ান এজ বলা হয়। তো রবার্ট ব্রাউনিং হচ্ছে সেই ভিক্টোরিয়ান এজের একজন কবি ছিলেন। তো ভিভি মনে রাখলে কিন্তু রবার্ট ব্রাউনিংকে ভিক্টোরিয়ার ভেতরে ফেলতে পারবেন। ওথেলো গেভ ডেসডেমোনিয়া। ওথেলো হচ্ছে শেক্সপিয়ারের কিন্তু অন্যতম একটা ট্র্যাজেডি। ওথেলো কি করে, যে ডেসডেমোনিয়া হচ্ছে তার স্ত্রী ছিল, তো অন্যের কথা শুনে ডেসডেমোনিয়াকে কিন্তু ভুল বুঝেছিল এবং ডেসডেমোনিয়াকে কিন্তু নিজে হত্যা করে। পরবর্তীতে যখন জানতে পারে যে আমি ভুলভাবে ডেসডেমোনিয়াকে হত্যা করছি, আমার শুধু স্ত্রী না, প্রেমিকা অনেক ভালোবাসে, কিন্তু ওই যে অন্যের কান কথা শুই না। আর তখন এই যে কান কথা শুনে কীভাবে ডেসডেমোনিয়াকে একটা হ্যাঙ্কার চিপকার দেয়, মানে একটা রুমাল দেয়। সেই রুমালটা অন্য পুরুষের রুমে পরবর্তীতে ওথেলো পাইছিল, যে কারণে এত খেপে যায় কিন্তু ডেসডেমোনিয়াকে হত্যা করে। এই জন্য আপনারা যদি কাউকে ভালোবাসেন, বউ হোক, গার্লফ্রেন্ড হোক, হ্যাঁ, ভুল বুঝে কিন্তু হত্যা করেন না, আগে বোঝার চেষ্টা করবেন, তারপর নইলে কিন্তু এই যে কি বলে ওথেলোর মতো কিন্তু একটা কাব্য হয়ে যাবেন জীবনে। পার্সি শেলি, তো এই শেলি ওনার সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল হচ্ছে জন কিটসের। দুইজনই মানে কি বলবো, এত ক্ষণপ্রভা ছিলেন যে মাত্র 25 বছর এরকম আর কি, অ্যারাউন্ড 25 বছর, এরা রোমান্টিক এজের ছিলেন দুইজনই। এবং দুইজনই আসলে এত শর্ট পিরিয়ডে মারা যায়, এত ইয়াং বয়সে মারা যায়, কল্পনার বাইরে, যে 25 বা 27 সেরকম। তো এই আগে মারা যায় জন কিটস। এই জন কিটস মারা যাওয়াতে শেলি আসলে খুব কষ্ট পায়। হ্যাঁ, একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। জন কিটস যতটা না আসলে শেলিকে নিয়ে ভাবছে বা সম্পর্ক ছিল, কিন্তু শেলি জন কিটসকে খুব একটা মানে অনেক বেশি প্রায়োরিটি দিত। তো তাদের রাজনৈতিক ভাবনা, তাদের ধর্ম, তাদের দর্শন অনেক কিছুতেই কিন্তু মিলে গেছিল, যদিও আমরা সাধারণ ফ্রেন্ডশিপ বলতে যেরকম বুঝি ওরকম ফ্রেন্ডশিপ ছিল না। যাই হোক, হাউএভার এই অ্যাডোনিস যেটা, এই লেখাটা কিন্তু উনি আসলে এই যে পয়েট অফ বিউটি, হ্যাঁ, এই জন কিটসকে
ই করে মানে শোকগাথা নিয়ে এই ইলিজিটা কিন্তু লিখছিল অ্যাডোনিস একটা এটা আসলে শোকগাথা। আচ্ছা, কম্প্যারিজন মানে তুলনা করা, আনলাইক থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ, তার মানে দুইটা জিনিস সম্পূর্ণ ভিন্ন, তাই না? কিন্তু আমি অ্যাজ বা লাইক দিয়ে দুইটাকে সেম প্রমাণ করতেছি, এইগুলোকে বলা হয় সিমিলি। সিমিলির একটা উদাহরণ বলেন তো দেখি পারেন কিনা। আমি যদি বলি, যেমন আমি যদি বলি যে শিয়ালের মতো ধূর্ত, তাহলে অ্যাজ ক্লেভার বলবো নাকি কানিং বলবো? অ্যাজ কানিং, অ্যাজ এ ফক্স। তাহলে দেখেন তো, শিয়ালের মতো ধূর্ত বলতে আমি কিন্তু তাকে শিয়াল বলি নাই, আমি কি তাকে শিয়াল বলছি? না, সে চালাক। তার মানে মূলত একদিকে চালাক আর একদিকে কি হলো, শিয়াল। তাহলে এই দুইটা জিনিসের ভিতরে কিন্তু তুলনা হচ্ছে। চালাক মূলত আমি ব্যক্তিটিকে যে চালাক সেটা বোঝাচ্ছি, কিন্তু তুলনা করতেছি শিয়ালের সাথে। তো চালাকের সাথে শিয়ালের কিন্তু কোনো সরাসরি মিল নাই। তাহলে অ্যাজ কানিং অ্যাজ ফক্স একইভাবে হতে পারে যে অ্যাজ বিগ অ্যাজ এলিফ্যান্ট। হ্যাঁ, আপনার বন্ধু যদি কোনো মোটা সোটা থাকে, আপনি কইলেন যে তুই তো একটা হাতি, এখন আসলে সে কিন্তু হাতি না, আপনি যে তাকে হাতি বললেন। এই ধরনের তুলনাকে অ্যাজ বিগ অ্যাজ এলিফ্যান্ট, আমরা এগুলোকে বলি সিমিলি। রেস্টোরিয়ান পিরিয়ড, এটা 1660 সাল থেকে এবং 1688 সাল ইভেন বা 1700 সাল পর্যন্ত এটা রেস্টোরেশন পিরিয়ড, স্পেশালি এইটুকু রেস্টোরেশন পিরিয়ড হিসেবে ধরা হয়। রেস্টোরেন্ট মানে সাহিত্যের মানে আবির্ভাব, যেন পুনর্জন্ম, এই টাইপের। এগুলো একটু দেখে নেবেন। দ্য সান অলসো রাইজেস, এই ব্যক্তি সম্পর্কে বলতে গেলে অনেক বলতে হবে, এবং এর সম্পর্কে কিন্তু আপনি প্রায়ই কিন্তু কোশ্চেন পাবেন, 5 স্টার একদম। এই ব্যক্তিকে আর্নেস্ট হেমিংওয়ে, ভেরি ইন্টারেস্টিং পার্সন। এবং একটা মজার ব্যাপার হলো, কাজী নজরুল ইসলামের জন্মসাল কত বলেন তো? 1899 সাল। মাত্র 1 বছরের জন্য 1900 সাল ধরতে পারে নাই। এই আর্নেস্ট হেমিংওয়ের জন্মসালও কিন্তু কত সাল? 1899 সাল। আর্নেস্ট হেমিংওয়ে কিন্তু 1954 সালে নোবেল পুরস্কার পায়, তারপরে পুলজার অ্যাওয়ার্ড পায়। মজার ব্যাপার হলো 1961 সাল, মাত্র 7 বছরের পরেই যে ব্যক্তি নোবেল পাইল সেই ব্যক্তি কিন্তু আত্মহত্যা করে। উনি একজন সাংবাদিক ছিলেন, একজন সৈনিক ছিলেন, যোদ্ধা ছিলেন। উনার আসলে অনেক হিস্ট্রি, আপনি পড়লে কিন্তু অনেক মজা পাবেন ওনার লাইফ সম্পর্কে। ওনার সাহিত্যকর্মগুলো একটু বেশি মনোযোগটা পড়ার চেষ্টা করবেন। দ্য সান অলসো রাইজেস, তার একটা মাস্টারপিস। তারপরে দ্য ওয়ার্ল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এ ফেয়ারওয়েল টু আর্মস, ফর হোম দ্য বেল ট্রলস। এই বইগুলো কিন্তু ঘুরে ফিরে, এই নভেলগুলো কিন্তু ঘুরে ফিরে পরীক্ষা আসে। আপনাকে আমি বলবো যে এই ব্যক্তি সম্পর্কে 5 স্টার নিয়ে লেখাপড়া করবেন আধুনিক বিসিএসে, কিন্তু এই আর্নেস্ট হেমিংওয়ে থেকে প্রায়ই কোশ্চেন থাকে। টেলিফোন কেবল দা চলে, রেডিও কিভাবে চলে? রেডিওতে কেবল লাগে না, তাহলে এটা কি হবে? ওয়্যারলেস। ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ টেনুয়াস। টেনুয়াস মানে হচ্ছে থিন, পাতলা, হালকা, তাই না? এটা হলো টেনুয়াস। একটু দ্রুত করতেছি, ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে যাচ্ছে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ সিঙ্গুলার ফর্ম? সিঙ্গুলার ফর্ম দেখেন, এখানে কয়েকটা ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করি। যেমন আমি যদি সিঙ্গুলার বলি, সিঙ্গুলার শব্দগুলো যদি আগে লিখি আর এই পাশে যদি প্লুরাল লিখি, সিঙ্গুলার যেমন আমরা যদি বলি ডাটুম, এখানে হবে ডাটা। তারপর আমি যদি বলি এজেন্ডাম, এখানে কি হবে? এজেন্ডা। তারপরে হচ্ছে মিডিয়াম, এখানে কি হবে? মিডিয়া। তার মানে যে সমস্ত শব্দের শেষে আম থাকে, সেগুলো কি হয়? সিঙ্গুলার হয়। আর যে ওই আমের পরিবর্তে যদি আপনি লেখেন, সেগুলো কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। তাহলে এখানে আমরা যদি দেখি এজেন্ডা, এটা কি প্লুরাল হবে? এজেন্ডা প্লুরাল। ওয়াসেস, এটা কিন্তু ওয়াসেস, এখানে কিন্তু আই, সিঙ্গুলারে আই হইতো, সিঙ্গুলার হলে এখানে কি হইতো? আই হইতো, কিন্তু এখানে কি আছে? আছে, কাজে এটাও কিন্তু প্লুরাল। তারপরে ফর্মুলা কিন্তু সিঙ্গুলার, বাট ফর্মুলা বানানটা দেখেন, এটাও প্লুরাল। বাকি থাকে রেডিয়াস, যে সমস্ত শব্দের শেষে সাধারণত আস থাকে বা আম থাকে, এই যে আস থাকে অথবা আম থাকে, এই জিনিসগুলো কি হয়? সিঙ্গুলার হয়। সুতরাং এটা হলো সিঙ্গুলার। আর রেডি, হ্যাঁ, আস থাকলে রেডি, এই যে রেডি আস আছে না, এর পরিবর্তে আপনি শুধু আই ব্যবহার করবেন, তার মানে এটার প্লুরাল হবে রেডি, এই যে এরকম হবে। সো দ্য কারেক্ট সেন্টেন্স, একটু দ্রুত করি। ওয়ালটা কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, প্লুরাল হিসেবে ব্যবহার হয়, কাউন্টেবল নাউনেও ব্যবহার হয়, আনকাউন্টেবল নাউনেও ব্যবহার হয়। যেমন ওয়াল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না, ওয়াল কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়েছে। ওয়ালস ইজ ওয়েল দ্যাট ইন্ডস ইজ ওয়েল, ওয়ালস ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, অর্থাৎ সব শেষ ভালো যার সব ভালো তার, এটাও কিন্তু ওয়াল সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়েছে। তারপরে আমরা এই যে 3 ইডিয়ট সিনেমা দেখি না, ওয়াল ইজ ওয়েল, সব কিছু ভালো, তাহলে ওয়ালটা এখানে কি সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়েছে। কিন্তু এটাই দেখেন, আমি যদি বলি যে ওয়াল অফ মাই ফ্রেন্ডস, এই যে ওয়াল অফ মাই ফ্রেন্ডস, এইবার কিন্তু দেখেন সাধারণত প্রিপোজিশনের পরের যে অংশটা থাকে এই অনুসারে ভার্ব বসে না, কিন্তু ওয়ালের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম। ওয়ালের পরে যদি প্রিপোজিশন থাকে, এর পরের এই অংশটুকু যদি কাউন্টেবল প্লুরাল হয়, তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। যেমন অল অফ দেম, তাহলে ভার্বটা কি হবে? অল অফ দেম আর দিতে হবে, কিন্তু মানে প্লুরাল করতে হবে। কিন্তু যদি থাকে যে অল
অল অফ ইনফরমেশন, সকল তথ্য। এখন ইনফরমেশন আনকাউন্টেবল, তাহলে কিন্তু এখানে কী হবে, অল অফ ইনফরমেশন ইজ অ্যাভেলেবল, এই টাইপের। তাহলে আমরা এখানে মিলাই, অল নর্মালি সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে। তো এই ক্ষেত্রে প্রিপোজিশনের পরের অংশটা আমাদের মানে চিন্তায় আনতে হবে। যেমন ইট আছে, সবগুলো প্রিপোজিশনের পর ইট আছে, ইট তো তাহলে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, তাহলে ডিপেন্ডস হবে, এর যোগ হবে যে ডিপেন্ডস, অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। এ রোলিং স্টোন গেদার্স দ্য মস, এটা কমপ্লেক্স করতে হবে। তো তার আগে দেখেন, আমি যদি বলি যে দ্য ফ্যাট ম্যান ইজ ক্লেভার, এই যে দ্য ফ্যাট ম্যান ইজ ক্লেভার, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। এখন এইটাকেই কিন্তু আমরা ভেঙে ডাবল ক্লোজ করতে পারি। কীভাবে? আমি যদি লিখি, দেখেন যে দ্য ম্যান হু ইজ ফ্যাট, যে ওই মানুষটা, যে একজন মোটা মানুষ, এরপরে যদি বলি ইজ ক্লেভার, তাহলে এখন দেখেন দ্য ম্যান ইজ হু ইজ হোয়াট হাউ, এরকম যদি রিলেটিভ প্রোনাউন মাঝখানে ব্যবহার হয়, তাহলে ওটা কিন্তু কি হয়ে যায়, ওটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। তো এখান থেকে আমরা দেখি যে স্টোন মানে পাথর আর রোলিং, তাই না? এখানে ফ্যাট কিন্তু একটা অ্যাডজেক্টিভ ছিল, ফ্যাট একটা কি অ্যাডজেক্টিভ। তার মানে যদি কোনো দেখেন যে অ্যাডজেক্টিভ আছে, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ আছে, এরকম থাকলে আমরা রিলেটিভ প্রোনাউন আনবো, মাঝখানে রিলেটিভ প্রোনাউন আনবো কমপ্লেক্স করতে। তাহলে স্টোন মানে পাথর, তাহলে পাথরটাকে এখানে এই রোলিং একটা অ্যাডজেক্টিভ, নাউনটাকে মডিফাই করতেছে, তাহলে এখানে আমরা রিলেটিভ প্রোনাউন আনবো। তাহলে রিলেটিভ প্রোনাউন ব্যক্তির ক্ষেত্রে আমরা হু আনছি, কিন্তু বস্তুর ক্ষেত্রে আমরা দ্যাট আনবো। সো এটা রাইট অ্যান্সার হবে এই স্টোন দ্যাট রোলস গেদার্স দ্য মস। তো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কথা বলতে গেলে অনেক কথা বলা লাগে, আমি অল্পতে বোঝানোর চেষ্টা করলাম। যদি না বুঝে থাকেন আমাকে একটু কমেন্টে জানাবেন। এ চার্ট ওয়াজ অ্যাপেন্ড মানে হলো শেষে যুক্ত করে দেওয়া। যেমন ধরেন একটা লিস্ট আছে, তাই না? একটা লিস্টে মনে করেন অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ এরকম লিস্ট দেওয়া ছিল, কিন্তু হঠাৎ মনে হলো এখানে তো জ্যাকফ্রুটটা দেওয়া হয় নাই, লাস্টে আপনি জ্যাকফ্রুট দিয়ে দিলেন। তাহলে যে লাস্টে যে যুক্ত করলেন একদম লাস্টের দিকে, এটাকে আমরা বলি অ্যাপেন্ড। তো অ্যাপেন্ড মানে এটা হবে জয়েন্ট। দ্য মাদার স্যাট ভিজিল্যান্টলি, এখানে স্যাট হলো ভার্বের পরে একটু আজকেই দেখাইছি আমি যে হি ওয়ার্কস, দেখেন মনে করে দেখেন, হি ওয়ার্কস স্লোলি, বলছি না স্লোলি, তাহলে ভার্বকে মডিফাই করে পরবর্তীতে বসে মডিফাই করে কি, সেটা কি হয়, অবশ্যই অ্যাডভার্ব হয়। তাহলে ভিজিল্যান্টলি এটা কি হবে, এটা কিন্তু অ্যাডভার্ব হবে। আচ্ছা, দ্য নিউ অফার অফ জব ওয়াজ অ্যালোরিং মানে প্রলুব্ধকর, হ্যাঁ, মানে দেখেই মনে হয় যে মারি ছক্কা। কীভাবে বলি, যে আমরা যখন ছাত্র বয়সে ক্রিকেট খেলতাম, বলতাম যে আইসে রে আলু বলার আইসে, মার ছক্কা। এখন বিপদ হইলো যে যখন আলু বলার আইসে, হ্যাঁ, ছক্কা পেটানো যায়, কিন্তু মাঝে মাঝে কিন্তু ওই আলু বলারটাই কিন্তু এমন বল করে ফেলে, তখন আবার মানে অতিরিক্ত মারতে যায়, আউট হয়ে আসা লাগে। তো এই যে অ্যালুরিং, হ্যাঁ, এই টাইপের, সাবধান, প্রলুব্ধকর, টেম্পটেটিং, হ্যাঁ। আমরা দেখি না বাংলাদেশের ক্রিকেটাররা কী করে, যে জুসি একটা বল পায়, মনে হয় যে পাইছি রে মারি ছক্কা, আর একটা পায় মারি চাই, আর একটা এমন একটা টাইট বল দেয় যে একবার স্টাম্প ভেঙে ফেলায়, তাই না? তো এই যে অ্যালুরিং মানে প্রলুব্ধকর, লোভ দেখা, যেটা লোভ জাগানি জিনিস। তো এটার সমার্থক হলো টেম্পটেটিং। এটাও কিন্তু ক্রিকেট খেলা প্রচুর বলে, টেম্পোরামেন্ট, টেম্পটিং, অ্যালুরিং, এই শব্দগুলো শুনতে পাবেন। হু প্লান্টেড দিস ট্রি হেয়ার, এটা আসলে প্যাসিভ ভয়েস করতে হবে, এটা আসলে ভেঙে করাইতাম আমি, কিন্তু যেহেতু লম্বা ভিডিও, তো হু থাকলে বাই হোম হবে, তাহলে যে এটা হবে না, তাহলে বাই হোম দেওয়া আছে। এখন বাই হোমের পরে দেখেন হেড দেওয়া আছে, আমার কথা হলো সাহায্যকারী ভার্ব কি হেড আসবে এখানে প্লান্টেড কোন টেন্স, পাস্ট ইনডিফিনিটে ভয়েস চেঞ্জ করতে গেলে ওয়াজ অথবা ওয়ার আনা লাগে, তাহলে এই যে ওয়াজ অথবা ওয়ার এখানে আছে, সো এই যে এটা হবে রাইট অ্যান্সার। একটু দ্রুত করতেছি। ফ্রেল্ট দাই নেম ইজ ওম্যান, এটা কিন্তু আসলে কি হ্যামলেট কিন্তু নিজে মনে দুঃখ করে এই সলিরিকই নিজে উক্তিটা করতেছিল যে তার মা, হ্যাঁ, যে তার চাচাকে বিয়ে করছে, তার বাবা মানে কিছুদিন আগে হত্যা করা হয়েছে তার হ্যামলেটের বাবাকে, অথচ তার মা কয়েকদিনের বিধবা, অথচ বিয়ে করে ফেলছে। তাও বিয়ে করছে কাকে, ওই হ্যামলেটের চাচাকে, ক্লুডিয়াসকে বিয়ে করে ফেলছে। তো পরে এই যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, ফ্রাইলটি দাই নেম ইজ ওম্যান, এই টাইপের অনেকগুলো সলিলিকুই আছে হ্যামলেটের, যেটা শেক্সপিয়ারের লেখা, এখান থেকে আসলে নেওয়া হয়েছে সাহিত্য থেকে। কিন্তু এখানে এই ফ্রাইলিটি কী হিসাবে ব্যবহার হয়েছে, এই ফ্রাইলিটি মানে হচ্ছে টিওয়াই যুক্ত থাকলে সাধারণত সেটা নাউন হয়, তাহলে এটা নিশ্চিত নাউন হবে। এইটা মানে যেটা ভঙ্গুর, নশ্বর, বা যাদের পার্সোনালিটি, ব্যক্তিত্ব যাদের খুব দুর্বল থাকে, হ্যাঁ, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমরা ফ্রাইলিটি বলতে পারি। বা হ্যামলেট ফ্রাইলিটি বলছে তার আপন মাকে, কেন, যে মেয়েদের কোনো ব্যক্তিত্বই নাই, হ্যাঁ, স্বামী মারা গেছে 2 দিন হয় নাই, অথচ বিয়ে করছে, তাও আমার চাচারই বিয়ে করছে, এইরকম মনের দুঃখ নিয়ে তিনি বলছে ফ্রাইলিটি দাই নেম ইজ উম্যান, মহিলা মানুষের কোনো আকেল জ্ঞান নাই, এই টাইপের কিছু একটা। তো এই ফ্রাইলিটি মানে হচ্ছে এটা একটা নাউন হিসাবে এখানে ইউজ হয়েছে। এডুকেশন ইজ এনলাইটিং, এখানে কিন্তু দেখেন যদি একটা নাউন থাকে, এরপরে যদি অ্যাডজেক্টিভ থাকে, এখানে যদি অ্যাম, ইজ, আর এই টাইপের ভার্ব থাকে, এগুলোকে লিঙ্কিং ভার্ব বলে। এগুলোকে কি বলে, লিঙ্কিং ভার্ব। যেমন আমি যদি বলি হি ইজ ম্যাড, দেখেন এইখানে কি হলো, এখানে সাবজেক্ট, অথচ এখানে কিন্তু অ্যাডজেক্টিভ। আবার যদি বলি হি ইজ গুড, হি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, তাহলে যেগুলোকে লিঙ্কিং ভার্ব বলে। লিঙ্কিং ভার্বগুলো কি করে, এখানে সাবজেক্টের সাথে অ্যাডজেক্টিভের একটা মিল লাগাই দেয়। নর্মালি কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু এখানে অবজেক্ট হিসেবে বসতে পারে না,
এখানে অবজেক্ট হিসেবে বসে হলো নাউন বা প্রোনাউন, কিন্তু এইখানে সেই অবজেক্টের জায়গাটা যখন অ্যাডজেক্টিভ নিয়ে যায় তখন আমরা এই ভার্বগুলোকে লিঙ্কিং ভার্ব বলি। এখন কথা হলো যে তাহলে এটা বোঝাই যেতেছে যে এটা একটা লিঙ্কিং ভার্ব, সো এটা একটা কি অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ কি এখানে কোথাও দেওয়া আছে? না, দেওয়া নাই। এখন একটা মজার জিনিস আলাপ করি, সেটা হলো এপিজে আব্দুল কালাম আজাদ, নাম শুনছেন না? এই এপি থেকে মনে রাখবেন যে অ্যাডজেক্টিভ হলে এ মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আর পি মানে হলো পার্টিসিপল, পার্টিসিপল। অ্যাডজেক্টিভের আর এক নাম হলো পার্টিসিপল। যখন কোনো ভার্বের সাথে আইএনজি থাকবে, যখন কোনো ভার্ব আইএনজি অবস্থায় থাকবে, সেটা যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে আচরণ করে, যেমন যে এনলাইটিং একই সাথে এটা ভার্ব কন্টিনিউয়াস টেন্স হিসেবে যদি ধরেন, আবার একই সাথে এটা একটা কি অ্যাডজেক্টিভ, তাহলে একই সাথে কোনো ভার্ব যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন আমরা তাকে কি বলবো? পার্টিসিপল। এখান থেকে এপি থেকে মনে রাখবেন অ্যাডজেক্টিভ হিসেবে আচরণ করলে সেটা হয় পার্টিসিপল। আর যখন কোনো ভার্ব আইএনজি থাকার পর নাউন হিসেবে আচরণ করবে তখন আমরা তাকে বলি জিরান। সো জিরান এবং পার্টিসিপলের সাথে কিন্তু মিলায় ফেলেন না, এখানে অ্যাডজেক্টিভ যেহেতু নাই তাহলে আমরা অন্ততপক্ষে পার্টিসিপলটা অ্যান্সার করে দিব। তো ধন্যবাদ সবাইকে। অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা, আসলে ব্যাখ্যা করে না পড়লে আপনি কিন্তু পরীক্ষায় হুবহুব আসবে না, সিমিলার টাইপ একটু ঘুরে ফিরে আসবে। সো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।